আগামী নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থীর প্রতি সমান আচরণ আর ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সপ্তাহের উদ্বোধনী ভাষণে এই নির্দেশ দেন তিনি। এই সময় সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে আনারও তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পরে উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, মুখোমুখি দাঁড় করিয়েছিল জনসাধারণের বিরুদ্ধে। পুলিশ আর জনসাধারণের মধ্যকার সেই দূরত্ব কাটিয়ে ওঠার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যকর ভূমিকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ সময় শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে পুলিশকে সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। আগামী নির্বাচনের আগে পরাজিত শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়েও সজাগ থাকতে বললেন প্রধান উপদেষ্টা। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনে কাজ করার নির্দেশও দেন তিনি। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা, সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন। এদিন সাহসিকতা ও সেবার জন্য পুলিশ বাহিনীর ৬২ জন কর্মকর্তা ও সদস্যকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ৬ দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে নেমেছে কারিগরি শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের রূপরেখা না হওয়ায় মঙ্গলবার থেকে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শাটডাউন কর্মসূচি। বন্ধ রয়েছে ক্লাস আর পরীক্ষা। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সবুজ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ৬ দফা দাবিতে মঙ্গলবার থেকে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শাটডাউন কর্মসূচি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘ ৭ মাস ৮ মাস যাবৎ আমরা এই আন্দোলন চলমান রেখেছিলাম। আজকে এই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল পাচ্ছি না, বারবার রূপরেখা তৈরি করা হবে এই ধরনের এই কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে সারা বাংলাদেশে কর্মসূচির ডাক দিয়েছি যে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এক জায়গায় শাটডাউন থাকবে। প্রথমে আমাদেরকে বলেছিল আমাদের দাবিগুলো যৌক্তিক, পরবর্তীতে যখন আমরা আন্দোলন স্থগিত করি, ডিজি মহোদয় আমাদেরকে বলে আমাদের কিছু কিছু দাবি অযৌক্তিক, যেখানে ক্রাফটের বিষয় সবচেয়ে বড় ঝামেলার বিষয় আমাদের পলিটেকনিকে। ইতিমধ্যে রংপুর, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, তারপর আরও যত পলিটেকনিক আছে সবাই একযোগে কর্মসূচিটা পালন করতেছে। বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল, ভর্তির ক্ষেত্রে বয়স শিথিল, উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো সহ ৬ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ, অবরোধ ও রেল ব্লক করে প্রতিবাদ জানানোর পর এবার এলো শাটডাউন কর্মসূচি। একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। বিগত আমাদের প্রায় 2বার বৈঠক হয়েছে, 3বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3বার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনও কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি। তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে, এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। এদিকে পলিটেকনিক শাটডাউনে যেন জনদুর্ভোগ না হয় সেই বিষয়টি মাথায় রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।
6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একইভাবে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বন্ধ রয়েছে ইনস্টিটিউটের একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ। শিক্ষার্থীরা বলছেন, সরকার দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তাদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা জানান, 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা না দেওয়া পর্যন্ত তারা শাটডাউন কর্মসূচিতে অনড় থাকবেন। 6 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। প্রশাসনিক ভবনে তারা ঝুলিয়ে স্লোগান দেন তারা। 6 দফা যৌক্তিক আন্দোলন, এটা আমরা অনেকদিন প্রায় 8 মাস যাবত আমরা এই আন্দোলন করে আসছি। আমাদের কোনো ফলশ্রুতি কোনো কিছুই হয় নাই। আমরা আমাদের অস্তিত্বে লড়াই নেমেছি এবং আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা তো শুধু ডেমো, এর থেকে কঠোর আন্দোলনে যাব ইনশাল্লাহ। দাবি আদায়ে শিক্ষক কর্মচারীদের কক্ষ থেকে বের করে প্রধান ফটকে তালা দেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন, 1 মাসের বেশি সময় ধরে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি প্রশাসন। চলমান আন্দোলনের কারণে গত 1 মাস ধরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ প্রায় বন্ধ রয়েছে। তবুও মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। তো এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে আমরা কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখতে পারিনি। এই জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি প্রয়োগ করেছি। এর পাশাপাশি আজকে থেকে বাংলাদেশের সকল পলিটেকনিক এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটও শাটডাউন কর্মসূচি পালন করতেছে। আগামী মে মাসের 25 তারিখে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, সে পরীক্ষাটা এখন আন্দোলনের কারণে সেটা বন্ধ রয়েছে। এই শাটডাউনের পরেও যদি আমাদের পদক্ষেপ না নিয়ে 6 দফা নিয়ে কোনো কাজ না করা হয়, তাহলে আমাদের প্রোগ্রাম আবার কঠোর থেকে চালিত হবে। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। আব্দুল্লাহ মামুন, 71। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে তছনছ করে দিয়েছিল দেশের উপকূলীয় জনপদ। এলাকার মানুষ জানান, সেদিন স্থায়ী বাঁধ না থাকায় দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় 1,38,000 মানুষ নিহত হন। কিন্তু তারপরও আজও তাদের উপকূলে কোনো স্থায়ী বাঁধ নেই। তাই সেই ভয়াল ঘটনা এখনও দুঃস্বপ্নের মতন তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীদের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। 91-এ জলোচ্ছ্বাসের তোড়ে 4 সন্তানকে ভেসে যেতে দেখেছেন তাব্বের চরের অভাগিনী মা পুতিলা বেগম। মনের অজান্তে কখনো ভেবে বসেন, এই বুঝি ফিরে আসবে তার আদরের সন্তানরা। তাই এখনো কুতুবদিয়ার বাঁধের পাশে ঘর পেতে সন্তানের অপেক্ষায় থাকেন মা পুতিলা বেগম। 34 বছর আগে পুতিলা বেগমের বোন আয়েশা বেগমও সাগরের জলে হারিয়েছেন 2 সন্তান। তিনি সেদিন সব হারিয়ে ঘরে ফিরেছিলেন একটি গাছের চিহ্ন দেখে। এর ঘূর্ণিঝড়ে বেঁচে ফেরা মানুষগুলো দেখেছেন রাস্তাঘাটে, বিলে, নদীর পাড়ে পচা গলা মানুষের লাশ। আর বিভিন্ন ধরনের লাশ দহন করে যায় আর গোমাই হওয়া দুয়া হওয়া মানে বাঁধা। এত ঝড় তুফানের পরও ভাগ্য বদলায়নি এই দ্বীপের মানুষের। তারা বলছেন 91-এর মতো ঘূর্ণিঝড় আবার এই উপকূলে হানা দিলে নিশ্চিহ্ন হবে কুতুবদিয়া। জীবনে কি দন্দুর মধ্যে খয়ের বেড়ে সীমালয়, কিন্তু এখনো ঝুঁকি পড়ে না। এইবার যদি ঢুকে অনেকে শ্বাস গড়ে থাকতো না। এখনো বেরিয়ে ইয়াদের দিন না মানিব, বেরিবার দিন না মানিব। গেল 50 বছরে ছোট হয়ে আসছে দ্বীপটি। দ্বীপের পশ্চিমে সাগর গিলে খেয়েছে 4 কিলোমিটার বসতি। অনেক ঘর গিয়ে গেল বছর প্রায় 200 ঘর হইতে 300 ঘর মতো উঠে গিয়ে উত্তর ডাহাত দিই। যে কজন মানুষ এখনো কুতুবদিয়ায় নারী টানে বসবাস করছেন, তারা চান একটি স্থায়ী বেড়িবাঁধ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে চলতি বড় মৌসুমে ধান কাটা নিয়ে বিপাকে বরিশালের আগলছাড়ার কৃষক। অন্যদিকে আগাম বন্যা আর অতিবৃষ্টির পূর্বাভাসে শঙ্কায় তারা।
এর উপর কৃষি অফিস থেকে ধান কাটার জন্য কোনো মেশিন বা যন্ত্র না দেয়ায় দুর্ভোগের যেন কোনো সীমা নেই কৃষকের। এমন অবস্থায় ৮০ ভাগ ধান পাকলেই তা ঘরে তোলার জন্য তাগিদ দিয়েছে উপজেলা কৃষি অফিস। স্বপন দাসের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বরিশালের আগৈলঝাড়ায় চলতি বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। জমির পাকা ধানের ৬০ ভাগ ঘরে তুললেও বাকি ৪০ ভাগ আধা পাকা ধান এখনও রয়েছে জমিতে। শ্রমিক সংকটের কারণে সময় মতো ধান ঘরে তুলতে পারছেন না তারা। কৃষকরা জানান ৮০০ থেকে ৮৫০ টাকা মজুরিতেও ধান কাটা শ্রমিক মিলছে না। এ অবস্থায় বেশিরভাগ কৃষকই পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটছেন। কৃষকরা জানান কৃষি অফিস থেকে ধান কাটার জন্য কোনো মেশিন বা যন্ত্র না দেয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এই মুহূর্তে বৃষ্টি হলে জমিতে পানি জমার পাশাপাশি ধান ঝরে জমিতেই নষ্ট হবার শঙ্কায় তারা। আমাদের ধান কাটার শ্রমিক পাইতেছি না, যে শ্রমিক আগে ৬০০-৭০০ টাকা, এখন ১০০০ টাকাও পাওয়া যায় না। আগে ধান দিয়েছে, ওই খোঁজ খবর নিয়েছে, ধানে কি অবস্থা না অবস্থা ওইটা দেখতে আসতো, এখন কেউই আসে না। ৩.৫ কুড়া বই লাগাইছি, কিষাণ বদলা পাই না, ধান উঠাইতে পারি না, দর দামে বনে না। আমরা কিষাণ পাই না, এরকম অবস্থা হইলে আমরা নিশ্চয় হয়ে যাব। কিছু কিছু এলাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে ধান কাটা শ্রমিক আসতে শুরু করেছেন, তবে চাহিদার তুলনায় সেই সংখ্যা খুবই কম। শ্রমিকরা বলছেন মজুরি কম হওয়ায় অনেকেই দূরের এলাকায় ধান কাটতে আসতে চায় না। আমরা মংলার থেকে ২০-২৫ জন লোক আসি সবসময় প্রতি বছর, আর এই বছর আমাদের ভর্তি হচ্ছে না, এই জন্য লোকজন কম আসছে। আমরা মাত্র ৬ জন লোক। লোকও আসে না, আর ভর্তা ঠিক মতন হয় না, সেই জন্য আমরা লোকও হয়নি, তাই ৬ জন লোক আসছি। আমাদেরকে ৮৫০ টাকা মজুরি দেয়, হয় না, তারপরেও গরিব মানুষ কাজের পেটে তাগুতে করতে হয়, তাই করছি। এদিকে বৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে ধান শতকরা ৮০ ভাগ পেকে গেলে কাটার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, আবহাওয়া তো মানুষের কোনো হাত নেই, সেক্ষেত্রে যন্ত্রের ব্যবহারটা আমরা দিতে পারলে হয়তো কৃষকরা আরও বেশি উপকৃত হতো, সেটা দিতে পারি নাই। এজন্য সরকার হয়তো আগামীতে এই বছর হয়তো কোনো একটা তান্ত্রিক ঝামেলায় দিতে পারেনি, হয়তো আগামী বছর আমাদের কৃষি যন্ত্র বরাদ্দ আসবে। আগৈলঝাড়ায় এবার ৯৫১০ হেক্টর জমিতে ৮০,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জামালপুরের বকশীগঞ্জের মেরুরচর এবং দেওয়ানগঞ্জ উপজেলা বাহাদুরাবাদ ইউনিয়নের শত শত একর জমির কাঁচা পাকা ধান। এলাকার লোকজন বলছেন এলাকার দশারি নদীতে পাল্টাপাল্টি ২টি বাঁধ নির্মাণ করায় এই দুর্গতি। আর যারা বাঁধ দিয়েছেন তারা বলছেন ভাঙন রোধে বাঁধ দেয়া ছাড়া কোনো উপায় ছিল না। ওদিকে এলাকার জনপ্রতিনিধিরা বলছেন বহমান নদীতে বাঁধ দেয়া রীতিমতো অপরাধ। আনসারি সুমনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কোনো ক্ষেতে কোমর পানি, আবার কোনো ক্ষেতে পানি বুক ছুঁই ছুঁই। আকস্মিক পানির নিচে শত শত একর জমির কাঁচা পাকা ধান। এই অবস্থা জামালপুরের বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার একটি বিস্তীর্ণ এলাকার। এলাকাবাসী জানান দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দশানী নদী। এক সপ্তাহ আগে ভাঙন থেকে রক্ষা পেতে এই নদীর একটি অংশে নিজের উদ্যোগে বাঁধ দেন মাদারের চর, খাপড়াপাড়া, মন্দিপাড়া সহ ১১টি গ্রামের মানুষ। এতে ক্ষিপ্ত হয়ে দশানী নদীর মূল স্রোতধারায় পাল্টা বাঁধ নির্মাণ করেছেন বকশীগঞ্জের মেরুচর ও সাধুরপাড়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষ। এতে উজানের গাজীরপাড়া, বাঙ্গালপাড়া, কুতুবের চর, কলাকান্দা, দপরপাড়া গ্রামের শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে। এই ধানগুলো ৩-৪ দিন ধরে পানির তলে ডুবে আছে পাহাড়ি ঢলে। এই দক্ষিণে বাঁধ দেওয়ার জন্য আমাদের এলাকায় ক্ষতি, যে আমাদের ভাটিতে বাঁধ দেওয়ার পরে আমাদের চাষিদের ফসল এবং ক্ষতি হওয়া গেল, হাজার হাজার বিঘা সম্পত্তি আমাদের নষ্ট হয়ে গেছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা বলছেন নিজেদের রক্ষা করতেই তারা বাঁধ নির্মাণ করেছেন। সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এখানে আমরা আমাদের জমিনে দর্শক, এ পর্যায়ে আমরা সচিবালয়ে যেতে চাই এবং সেখানে অর্থ উপদেষ্টা কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর বেজার একটা কাজ ছিল, ছোটোখাটো বেশি না, ওদের সব মিলে মোটামুটি। আচ্ছা, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে অলরেডি আপনারা অনেক কাভার করেছেন, আমি দেখেছি, আপনারা জানেন। আমাদের উদ্দেশ্যটা এটা বড় টিম গেছে, কারণ হলো এটা সাধারণত এই মিটিংয়ে খুব বড় ডিসিশন, কিন্তু আমরা গিয়েছি কারণ আমাদের কতগুলো নেগোসিয়েশনের ব্যাপার ছিল। এটা সার্বিকভাবে আমি যেটা বলবো, ওদের ধারণা খালি আমার অর্থ আনতে গেছে, এটা কিন্তু না ঠিক। আমরা ডেফিনেটলি IMF-এর যে নেগোসিয়েশনটা চলছিল 2টা ট্রান্সে, ওটাকে কন্টিনিউ করার জন্য
ওয়ার্ল্ড ব্যাংক আছে, তাদের সাথে এসে করার জন্য গেছি। সাথে সাথে আমাদের যে সার্বিকভাবে এটা সাকসেসফুল, কারণ আমি তো ওয়ার্ল্ড ব্যাংক, IMF, AIIB, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, তা সবচেয়ে একটা বড় একটা মিটিং হলে US-এর কমার্স অফ ইন্ডাস্ট্রি, একটা বিশাল একটা বিল্ডিং আছে, ওখানে 70 থেকে 80 জন US-এর যত সব ব্যবসায়ীরা সবাই দেখে। আর সরকারের US গভর্নমেন্টের এনার্জি ডিভিশন, স্টেট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলেছি। আর ইম্পর্টেন্ট হলো IFCর সাথে কথা বলেছি, ওপেক ফান্ডের সাথে। অতএব এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইস্যু ছিল। সেই দিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে। কারণ আমি দেখলাম IOM-এর যে ডিজি শুধু আমার সাথে আর দুজনের কথা বলেছে, সেই জেনেভা থেকে উনি গেছেন। আর তাদের মিটিংটা এত সিরিয়াস ছিল, সাধারণত অনেক সময় সাইডলাইন মিটিং হয়ে গিয়ে দেখা করে বসেন, এক কাপ চা খান, চলে যান। যেমন IFCর যে প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো, উনি এত সিরিয়াস। এবং আমি একটু দেখলাম হঠাৎ করে আমার সামনে আমার ছবি আর বায়োডাটা, মানে ওরা প্রিপারেশন নিয়ে আসছে কী কী সাবজেক্ট। যেমন আমাদের চিফ অ্যাডভাইজার চিঠি লিখেছেন ট্রাম্পকে, সেটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটে চিফ অ্যাডভাইজার লেটারটা আসছে, অ্যাওয়ার অফ বাংলাদেশ। অতএব এই দিক দিয়ে আমি মনে করি এটা কোনো সাকসেসফুল। রিসেন্টলি ওয়াশিংটন ডিসিতে আমি একটা আর্টিকেল দেখলাম, জার্নালিস্ট লিখেছে যে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর পেছনে ঘোরাচ্ছে, মিনিস্টাররা সবাই যাচ্ছে US প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালদের সাথে দেখা করতে, কারণ দে আর মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড ব্যাংক IMF। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক IMF-কে তো এখন তারা ওই পলিসি দেখলে ইনফ্লুয়েন্স করবে। অতএব সেই দিক দিয়ে ভালো হয়েছে। আর অর্থের সংস্থা যেটা আমরা 3টা চুক্তি সই করেছি, আপনারা জানেন, $650 million বে টার্মিনাল, $200 million হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর 100 মিলিয়ন, এটা হলো 850, আর 100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য। এবং ওপেক ফান্ডের যে প্রেসিডেন্ট ফৌজিয়া সুলতান, উনি নিজে বলেছেন যে আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরও আমরা ইচ্ছে করব। আর IFCর সাথে আমাদের কথা হচ্ছে ভেরি সাকসেসফুল। IFCর অলরেডি কিন্তু অনেক ইনভলভমেন্ট আছে, এবং IFCর যে প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন যে উই আর এক্সপেক্টিং অ্যাবাউট $500 million ফর দ্য প্রাইভেট সেক্টর। IFC কিন্তু প্রাইভেট, সেই দিক থেকে কিন্তু আমাদের আবার একটা ভালো একটা দিয়েছে, কারণ প্রাইভেট সেক্টর লেট গ্রোথ হবে। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে হয় সাকসেসফুল। আর IMF-এরটা শেষ করি যে IMF-এর দু একটা কতগুলো ইস্যু আছে, খুব বেজোর না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে, এবং আমরা ফাইট করেছি, আমরা ইসে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যে ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো, পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না, ডেফিনেটলি মাচ বেটার, রিফর্মগুলো অনেক বেটার, দ্রুত করছো। আর IMF থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু IMF থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অর্থাৎ তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি, ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অতএব ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো ওই ওদের কৃষ্ণা শ্রীনা বসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইডলাইনে, ডেইলি স্টার আসছে, যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। আর বাকিগুলো প্রজেক্ট সাপোর্ট অনেকগুলো আছে, যেটা রিসেন্টলি একনেকে যে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের পাইপলাইনে আছে, ADB-র পাইপলাইনে আছে। তারপরে আবার আমরা অলরেডি সে থেকে AIIB-তে $1 billion চেয়েছি। NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেটার থেকে আমরা সেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের কিন্তু প্রজেক্টের ব্যাপারে তেমন, প্রজেক্ট অর্থায়নের ব্যাপারে তেমন কিছু আমরা অসুবিধা দেখছি না। বাজেট সাপোর্টের ব্যাপারে IMF-এর সাথে একটু আলোচনা চলছে। যদি বাজেট
আমরা সচিবালয়ে এতক্ষণ ছিলাম এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন। নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। দেশযোগে আবারও ফিরছি। গাছে মুকুল আসার পর অসময়ের বৃষ্টি আর তাপপ্রবাহের কারণে এবার রাজশাহীতে আম উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন চাষিরা। তারা বলছেন যে হারে আম ঝরে পড়ছে তাতে এবার উৎপাদন কমে যাবে। যদিও কৃষি বিভাগ বলছে বড় গাছে আম কম থাকলেও এবার ছোট গাছে যে আম এসেছে তাতেই পূরণ হবে লক্ষ্যমাত্রা। তাই শঙ্কিত না হয়ে নিয়ম মেনে গাছ এবং আম পরিচর্যা করতে হবে। মেহেদী হাসানের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন রাশেদুল হক রুশো। এবছর ফেব্রুয়ারির আগে থেকেই গাছে গাছে দেখা মেলে আমের মুকুল। তবে ঘন কুয়াশা ও অসময়ে বৃষ্টিতে নষ্ট হয় বহু মুকুল। এরপর আম আকার পেতে শুরু করলে শুরু হয় তাপপ্রবাহ। এতে অনেক আম ঝরে যায়। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েন চাষি ও বাগান মালিকরা। বিকল্প কোনো ব্যবস্থা সরকারিভাবে নেওয়া যায় কিনা, যাতে এখানকার কৃষকরা তাদের এই ব্যবসা আমটাকে যথেষ্ট পরিমাণে একটা অর্থকারী ফসল হিসেবে ধরে রাখতে পারে। যখন আমাদের ফলনটা ভালো আসতেছে না, সেই সময় আমাদের যেন ভর্তুকিটা দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত বছর বৈরী আবহাওয়া ও ঝড়ঝাপটার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে আমের উৎপাদন কম হয়েছিল প্রায় 11.5 মেট্রিক টন। এবছর আম কিছুটা ঝরলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে। ছোট গাছগুলো যেগুলো ম্যানেজমেন্ট করা খুব সহজ, যেগুলোকে আমরা সার দিতে পারবে, যেগুলোতে আপনার স্প্রে করতে পারবে, যেগুলোতে সেচ দিতে পারবে কমার্শিয়াল, সেগুলোতে কিন্তু আমের কোনোই ঘাটতি নাই। এছাড়া আম চাষিদের শঙ্কিত না হয়ে নিয়ম মেনে পরিচর্যা চালিয়ে যাবার পাশাপাশি রফতানিযোগ্য আম উৎপাদনে উদ্যোগী হবার পরামর্শ দেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে তাদেরকে সাথে সমস্ত কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যেন নিরাপদ গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে আম যাতে আমাদের বিদেশে পাঠানো যায় সে ব্যাপারে আমরা তৎপর আছি। গত বছর জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 2,60,164 মেট্রিক টন। এবছর কিছুটা কমিয়ে 2,60,006 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। গত মাসে চীনে প্রধান উপদেষ্টার সফরের সময় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চীনের আমদানিকারকরা চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শন করেছেন। সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়ান। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে শুরু হবে আম রপ্তানি। একেএস রোকনের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বাগান ভরা আম বিভিন্ন জাতের। প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানে এসেছেন চীনের রাষ্ট্রদূত। সোমবার নাচলে দুটি আমের বাগান ঘুরে দেখলেন দিনভর। রাষ্ট্রদূতের চোখে মুখে মুগ্ধতা, অভিব্যক্তিতে আগ্রহের আভাস। গ্যাপিং নামে পরিচিত উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে চাষ করা আম সম্পর্কে জানার চেষ্টা করেছেন খুঁটিনাটি। বাংলাদেশের আমের প্রশংসা করে আম আমদানি ও আম শিল্পে চীনা বিনিয়োগের সদিচ্ছা প্রকাশ করেছেন। The message to Bangladesh people that I'm here, I will help to have this mango, which is best in the world, to be exported to China. আমের স্বাদের প্রশংসা আর বিনিয়োগে চীনা রাষ্ট্রদূতের আগ্রহে খুশি আম চাষিরা বলছেন, চীনের মতো বড় বাজারে রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলবে। পাশাপাশি কৃষি কর্মকর্তা জানান, চীন বাংলাদেশ থেকে আম আমদানি করার জন্য প্রস্তুত রয়েছে। চীন আমাদের দেশে এসে আমাদের আমের সাথে আমরা আমাদের কাছে বিজনেস করতে চাই, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। এবং এই আমটা খেয়ে তারা চমৎকার বলছে এবং অত্যন্ত আশার বিষয় হচ্ছে যে আমরা চাইনা তা রপ্তানি করতে হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক জানান, বছরের শুরু থেকে যাতে বেশি পরিমাণ আম রপ্তানি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয় বেটি নিয়ে কাজ করছে, তো ট্রেসিবিলিটিও আমরা স্টার্ট করতে সক্ষম হয়েছি। তো আমাদের যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো আশা করা যায় সরকারের সহায়তায় আস্তে আস্তে দূরীভূত হবে। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে 1.5 মিলিয়ন টন আম আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আসা চীনের ব্যবসায়ীরা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির আম বাগান থেকে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাসান আহমেদ, 71।
বলছিলাম শিরোনামে, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পর কিছুটা বেকায়দায় পড়লেও তা কাটিয়ে উঠছেন বাংলাদেশি রপ্তানিকারকরা। 8 এপ্রিল ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, তার ঠিক 19 দিনের মাথায় 27 এপ্রিল কলকাতা এবং দিল্লির বিকল্প হিসেবে ঢাকার পাশাপাশি সিলেট বিমানবন্দর দিয়েই পণ্য রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন এতে পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা কাটছে, তবে চাহিদা মতো পণ্য রপ্তানির জন্য দেশের অন্যান্য বিমানবন্দরেও কার্গো সেবা চালু করা প্রয়োজন। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা কম থাকায় 2020 সাল থেকে কলকাতা সহ অন্যান্য স্থল এবং বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। তবে গেল 8 এপ্রিল বিনা মেঘে বজ্রপাতের মতোই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত। কলকাতা বন্দর দিয়ে পোশাক রপ্তানি করা এই গার্মেন্টস মালিক বলছেন, প্রথম দিকে খবরটি তাদের পণ্য রপ্তানিতে শঙ্কা তৈরি করলেও দ্রুত সময়ের মধ্যে সরকার সিলেট বিমানবন্দর দিয়ে কার্গো সেবা চালু করায় অনিশ্চয়তা কেটে গেছে। সরকার যেভাবে কাজ করে, যে স্পিডে কাজ করে, এটা তার থেকে 3 গুণ স্পিডে কাজ হয়েছে এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইমিডিয়েটলি আমরা সিলেট চালু হয়ে গেল। আজকে 60 টন যায়, নেক্সট চার্টার ফ্লাইট আসবে, আমরা খুব সহজেই আমরা এই বিপদ থেকে বেরিয়ে যাব। বিজিএমই এর সাবেক এই সহসভাপতি বলছেন, দ্রুত পণ্য রপ্তানিতে সরকারের উচিত বাংলাদেশ বিমানের কার্গো সেবা চালু করা। একটা অপশন হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ারের ক্যাপাসিটি বাড়ানো ইন টার্মস অফ কার্গো, যেহেতু বিজনেসটা অন্য কেউ করছে। রিজনাল হাবগুলোতে কানেক্ট করে দেন, বিট টার্কি, বিট সাউদিয়া, বিট এমিরেটস ইন দুবাই, ইউ ক্যান হ্যাভ মিলিয়ন্স অফ কার্গো ক্যাপাসিটি ফ্রম অল দোজ পোর্টস। গেল বছরের পুরোটা সময় এবং চলতি বছরের মার্চ পর্যন্ত 36 দেশে ভারত দিয়ে ট্রান্সশিপমেন্ট হয়েছে 34,909 মেট্রিক টন পণ্য এবং আয় 5,640 কোটি টাকা। ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশে কার্গো পরিচালনা ব্যয় কমালে ব্যবসায়ীদের তৃতীয় দেশের মাধ্যমে পণ্য রপ্তানির আগ্রহ কমবে। যদি গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং, স্ক্রিনিং চার্জ, সিকিউরিটি চার্জ, স্ক্যানিং চার্জ, এগুলোকে যদি আমরা ড্রাস্টিক্যালি কমায় নিয়ে আসি, ফরেন ক্যারিয়ার যারা আছে তারা এতে অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং যখন তাদের অপারেশনাল কস্ট কমে যাবে এবং এয়ারপোর্টের এফিসিয়েন্সিটা বাড়বে। তার কথা, ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ করা প্রকারান্তে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ এনে দিল। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পর সিলেট সহ অন্যান্য বিমানবন্দর ব্যবহারে সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানালেও ব্যবসায়ীরা বলছেন, কমাতে হবে পণ্য পরিবহন খরচ এবং বাড়াতে হবে কার্গো ফ্লাইট। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচারের দাবিতে আবারও উত্তাল হওয়ার প্রস্তুতি নিচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, 9 মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের নামে জিডি মামলা তো দূরে থাক, তদন্ত পর্যন্ত করেনি। উল্টো হামলাকারীদের পুনর্বাসন করা হচ্ছে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। 2024 সালের 28 অক্টোবর 108তম সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সহ 81 জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শওকত আলী। যে সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর একযোগে পুলিশের সাথে হামলা করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কয়েকজন শিক্ষক। চাইলেই যাদের চিহ্নিত করা যায়, অথচ প্রশাসন সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর আবু সাইদ মারা গেছে, কিন্তু একইভাবে অত্যাচার চালানো হয়েছে অন্যান্য অনেক শিক্ষার্থীর উপর, অনেকে আহত হয়েছে। 8 মাস পার হওয়ার পরে এখন পর্যন্ত কোনো মামলা দেখতে পেলাম না, কোনো ন্যায় বিচার, কোনো তদন্ত, কোনো কিছুই এখন পর্যন্ত এই প্রশাসনের হাত ধরে আমরা দেখতে পাইনি। শিক্ষার্থীরা বলছেন, আসলে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রক্তের উপর দাঁড়িয়ে বিচার প্রক্রিয়া নষ্ট করতে চায়। আমরা মনে করি যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা এই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটি প্রশাসন এখানে স্থাপিত হয়েছে। আমরা মনে করি যে তাদের আকাঙ্ক্ষা থাকবে এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা, সুতরাং তাদের যে বিপরীত শক্তি তাদেরকে এই জায়গাগুলোতে এনে আমরা মনে করি যে সেটা আমাদের জন্য অনিরাপদ। আহত শিক্ষার্থী হয়ে আমার এই জায়গায় যে ক্ষোভ প্রকাশ করতে হয় যে যেসব কর্মকর্তা কর্মচারী, শিক্ষক এবং ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এখনো হয় নাই, তারা এখন বিচারের আওতায় আসে নাই।
শিক্ষার্থীরা আরও জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিটি না করে নামে মাত্র একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছিল, যারা কোনো সুপারিশ করেনি। শুধু সময় নষ্ট হয়েছে। তারা আরও জানান, হামলাকারীরা বহাল তবিয়তে বিভিন্ন পদ পদবিতে তাদের পদায়ন করা হচ্ছে। উপাচার্য জানান, দল দেখে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে তাদের পদায়ন হচ্ছে। এই যে পদোন্নতি এটা তো অনেক আগে থেকে অ্যাপ্লাই করছে, সেটাকে আমি বাতিল করতে পারি কেমন করে? এই সকল যে বিষয়ে যে হায়ার বোর্ড আছে, সেই বোর্ডের মেম্বারগুলো সেটা হাইলি কোয়ালিফাইড পারসন, অনেক উপরের লেভেলের, তারা এসে তাদের মতামত দিয়েছেন। গত বছরের 16 জুলাই ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো জিডি, মামলা বা কার্যকরী কোনো তদন্ত করা হয়নি। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী জুন মাসের মধ্যে নির্বাচন দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি তার কথা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নিজ উপজেলা মৌলভীবাজারের কুলাউড়ার পৌর এলাকাবাসীদের সাথে মতবিনিময় এবং দাওয়াতি সভা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে জামাতের গণসংযোগ উপলক্ষে কুলাউড়ার ভুকসিমইল ইউনিয়নের সহযোগী সদস্য ফর্ম বিতরণ করা হয়। পরে পথসভায় বক্তব্য দেন তিনি। এলাকার মানুষ চাইলে তিনি কুলাউড়া আসন থেকে নির্বাচন করবেন বলেও জানান। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ আর হত্যা মামলায় আদালতে 10 জনের সাক্ষী হিসেবে সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সকালে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক এম জাহিদ হাসানের আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ এবং রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আদালতে আনা হয়। পরে 10 জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর বুধবার মামলা পরবর্তী দিন ধার্য করা হয়। এই মামলায় মোট 37 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। গেল 6 মার্চ মাগুরা সদরের নিজ নাওয়ান্দলি গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে। এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আমরা আজ 3 দিন 3 কার্য দিবস একটা আমরা সাক্ষী গ্রহণ করছি। আজকে বিজ্ঞ আদালতে আমরা 10 জন সাক্ষীকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছে। বিজ্ঞ আদালত পরবর্তীতে আগামীকাল আবার এই মোকদ্দমার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। মেডিকেল অফিসারগণ আগামীকাল সাক্ষী দিবেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুরের এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে জামালপুর এলজিইডি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম সহ সরকারি পরিচালক আতিউর রহমানের একটি দল। এ সময় এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিন আহমেদের সাথে জাইকার প্রকল্প, এলজিএসপি সহ নানা দুর্নীতি নিয়ে কথা বলেন। পরে 3টি প্রকল্পের তথ্য চেয়ে এই প্রকল্পগুলোর সভাপতি সহ সংশ্লিষ্ট তাদের তালিকা এবং শৈশবাড়ি উপজেলার 2240 মিটার রাস্তার তথ্য দ্রুত জমা দিতে বলেন দুদক কর্মকর্তারা। জামালপুরের ইসলামপুর উপজেলায় চলমান এসএসসি সমমান ও দাখিল পরীক্ষায় দায়িত্বে গাফলতির অভিযোগে 8 শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষকদের দায়িত্ব অবহেলা দেখতে পান। তাৎক্ষণিক 2 শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সকাল 11:30টার দিকে উপজেলা ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব অবহেলার অভিযোগে 6 শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, কোনো ধরনের গাফিলতি কিংবা দায়িত্ব অবহেলা মানা হবে না। পরীক্ষার স্বচ্ছতা এবং শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নীলফামারীতে একটি বাসায় সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ 2 বোনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আরেকজনের চিকিৎসা চলছে রংপুর মেডিকেলে। এছাড়া আলাদা 2টি ঘটনায় বিস্ফোরণে আহত হয়েছেন 2 নারী শ্রমিক সহ মোট 4 জন। পুলিশ বলছে, সকালে নীলফামারীর ইপিজেড মোড় এলাকায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে গেলে দগ্ধ হন 2 বোন সুইটি আক্তার এবং তাসফিয়া আক্তার। এ সময় এলাকার মানুষ ঘরের দেয়াল ভেঙে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেলে ভর্তি করে। সেখানেই মারা যান সুইটি। আর শতভাগ পোড়া নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাসকিনা আক্তার।
নিহত সুইটি লিফারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তাসফিয়া উচ্চ মাধ্যমিক ডোমার মহিলা কলেজের শিক্ষার্থী। অন্যদিকে জেলার উত্তরা ইপিজেটের সনিক কারখানায় ম্যাশিন বিস্ফোরণে আহত হয়েছেন 2 শ্রমিক লিটন চন্দ্র রায় এবং দেলোয়ার হোসেন। আর সোনারায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 নারী শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের নীলফামারী জেনারেল হাসপাতাল এবং রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামি রফিকুল মোল্লা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকালে কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওদিকে নিহত স্বজনরা জানান, উপজেলার কাঞ্চনপুর গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল মিলন মোল্লা এবং আফতাব মোল্লার মধ্যে। এরই জেরে গেল 11 এপ্রিল 2 পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্লা নামে একজন নিহত হন। নিহত রফিকুল এই হত্যা মামলার আসামি হয় পলাতক ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নরসিংদীতে রেল লাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুপুর 12:15টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেটের পাশে জিনিসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম এবং নিহত স্বজনরা জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে রেল লাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। নিহত সেলিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। সাভারের আশুলিয়ায় বাইপাইল ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ বলছে, সকালে বাইপাইল ব্রিজের নিচে পানিতে মৃতদেহ ভাসমান দেখে খবর দেয় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা গেছে। নিহত যুবকের নাম মজিদ, তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা এখনো অজানা। চুয়াডাঙ্গায় মশলা কারখানায় ক্ষতিকর রং মেশানোর অভিযোগে প্রতিষ্ঠানের মালিক রজব আলীকে 30,000 টাকা জরিমানা এবং মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল জানান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালনা অংশ হিসেবে চুয়াডাঙ্গা শহরের 7 ভাই পুকুর এলাকায় সকালে রজব আলী মশলা কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ক্ষতিকারক নানা উপকরণ জব্দ করা হয়। এছাড়া ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে 30,000 টাকা জরিমানাও করা হয়। রাঙ্গামাটির লংদুতে দুর্গম পাহাড়ি এলাকায় পানি সংকট নিরসনে রিং টিউবওয়েল স্থাপন করে পানি সরবরাহের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ রিং টিউবওয়েলের বিদ্যুৎ সিস্টেমে পানি সরবরাহ উদ্বোধন করেন। তিনি বলেন, এতে সমতল থেকে প্রায় 200 ফুট উঁচুতে দাদিপাড়ার শতাধিক পাহাড়ি জনগোষ্ঠী পানির সংকট দূর হবে। পাহাড়ি জনপদে আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনী এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবে। স্থানীয়রা জানান, দীর্ঘ 30 বছর ধরে তারা পানি সংকটে দুর্ভোগ পোহাচ্ছিলেন। সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।